গল্পের ঢেবে ঢেবে শ্রোতা বন্ধুদের স্বাগত। গল্প শোনানোর শুরু করার আগে কয়েকটা কথা। প্রথমেই জানাই, গল্পের ঢেবে ঢেবে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় ৩,০০০ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এই চ্যানেলটা সম্পূর্ণ একক প্রচেষ্টায় গড়ে তোলা। আপনাদের ভালোবাসার জোরেই উৎসাহিত হয়ে বাংলা সাহিত্যের অমূল্য রতন তুলে আনার আপ্রাণ চেষ্টা করি। পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর জন্য কোনো মূল্য লাগে না। সাথে বেল আইকনটা প্রেস করলে গল্প আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। গল্প ভালো লাগলে লাইক করে দেবেন, অবশ্যই হাইপ বাটন দেবেন, তাহলে আরও মানুষের কাছে চ্যানেলটা পৌঁছে যাবে। আপনাদের সবার ভালোবাসায় পূর্ণ হোক গল্পের ঢেউয়ে ঢেউয়ে। নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে ঢেউয়ে আপনাকে স্বাগত। গল্পের ঢেউয়ে ঢেউয়ে আজকের গল্প পড়ব পরাজয়। লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শুরু করছি আজকের গল্প পরাজয়। লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। দূরে যেখানে ধলেশ্বরীর সাথে এই রাঙাধারের ঢালা এক হয়ে মিশেছে, সে সঙ্গম স্থানের বিস্তীর্ণ জলরাশি হঠাৎ ঝলমল করে উঠল। মেঘের ফাঁকে সকালবেলা সূর্যালোক ঝলকে পড়েছে সেখানে, এবং ঠিক সেই মুহূর্তে ক্ষুদ্র কোটরাগত অথচ উজ্জ্বল চোখ দুটি দূরে নিবদ্ধ করে মজনু ঠোঁটের প্রান্তে একটু হাসল। তারপর সবল হাতে লগি দিয়ে তীর হাতে গভীর জলে নৌকা ঠেলে সে বলে উঠল, হেই গো, মোদের নাও ভাসল। মাথায় তার জড়ানো লাল গামছা, সাদার উপরে নীল চেকের আধময়লা লুঙ্গিটি কোঁচা মেরে পড়া এবং দেহের বাকি সমস্ত অংশ অনাবৃত। লগি ছেড়ে হাল ধরে বাইতে শুরু করলে তার সুগঠিত পেশিবহুল কঠিন কালো দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ চঞ্চল হয়ে উঠল, যেন তার সমগ্র দেহ উল্লাসে ঝলমল করে উঠল রৌদ্র করজ্জ্বল বিস্তৃত জলরাশির মতো। ছইয়ের ভেতর থেকে কালু কথা কয়ে উঠল, তার নাও তো ভাসলো, মোর কোলকে আগুন ধরে কই। মজনু উত্তর দিলে না। ওপাশ দিয়ে হলদে রঙের টালি দেয়া ছোট পাল উড়িয়ে একটা নৌকো যাচ্ছিল। তার হালের মধ্যে উবু হয়ে বসে রয়েছে কুঁজো মতো একটি বুড়ো মাঝি। তাকে উদ্দেশ্য করে ঘাড় হেলিয়ে মজনু চিৎকার করে প্রশ্ন করলে, কই যাও গো, তোমার নাও? ও কেতবা ঘাটের মাঝি। বুড়ো তার পানে তাকালো না, শুধু একটু নড়ে বসে গলা উঁচিয়ে জবাব দিলে, মামুদপুর। আর চোখে সে নৌকার ছইয়ের ভেতরে তাকালো মজনু। কাঁচা সোনার মতো রঙের কে এক মেয়ে বসে রয়েছে সেখানে। মুখে তার ঘোমটা নেই, পরনে কালো শাড়ি। নৌকাটি তখন দূরে চলে গেছে। হলদে রঙের পালের টালিগুলো আর নজরে পড়ে না। কালুকে মজনু আস্তে বললে, একটা সোড়া মুখ দেখলাম, জলকন্যা দেখলা নাকি? পূব থেকে হাওয়া বইছে, নদীর জলে তাই মৃদু ঢেউ আর অস্পষ্ট কলকলো আওয়াজ। ওধারে আকাশটা পরিষ্কার হয়ে গেছে। নীল স্বচ্ছ আকাশে পরিপূর্ণ রোদ ঝলমল করছে, আর তারই ছটা লেগেছে অদূরে কাশের বনে। মৃদু হাওয়ায় দুলছে কাশবন, তার ডগাগুলো চিকচিক করছে। নৌকা যখন রাঙাধারের ঢালা থেকে বেরিয়ে ধলেশ্বরীর মাঝামাঝি এসে পড়ল, তখন স্রোতের ধারে নৌকা দুলে উঠল।
তাছাড়া নৌকা চলেছে ঈষৎ কোনাকুনিভাবে। স্রোতের অনুকূলে ওদিক হতে একটা দৈত্যের মতো গোপালপুরী নৌকো আসছে। পালের রং তার সাদা। পেছনে মাচার ওপর লাল ডোরাকাটা নিশানার তলে বসে রয়েছে ন্যাড়া হিন্দুস্তানি মাঝি। তাছাড়া বাইরে কেউ নেই। মাঝির পানে চেয়ে মজনু হঠাৎ চেঁচিয়ে উঠল, এই গো বাঁয়ে বাঁয়ে! নৌকা না তো, সত্যি যেন দৈত্য। তাছাড়া পেতলে বাঁধানো গলুইয়ের পানে তাকালে কিছু শ্রদ্ধাও হয়, আর মনে পড়ে কবে একবার সে দেখেছিল এক মারোয়াড়ি ব্যবসায়ীকে, যার সামনের দুটো দাঁত ছিল সোনায় বাঁধা। ও কালু, হুক্কার পানি কদ্দুর গো? একবার বার হয়ে আসো দেখিন, রায় জবর টান ধরছে। হুক্কার গুড়গুড় আওয়াজ হঠাৎ থেমে গেল। ছইয়ের গর্ত থেকে সশব্দে নদীতে থুতু ফেলে লোকটা বলে উঠল, পানিটা কেমন বোঁদা বোঁদা। গলায় ধরল না। একটু পরে ছইয়ের পেছন থেকে বেরিয়ে এলো কালু। হাতে তার হুকা। সেটি মজনুর হাতে দিয়ে সে চলে গেল সামনে। দাঁড় বাইতে হবে। সূর্য তখন অনেকটা উঠে পড়েছে। যেখানে তারা এসে পৌঁছলো সেটা নদীর তীর নয়, নদীর মাঝখানে জলে ডোবা বিস্তীর্ণ চর। ওপাশে ছমিরের মাচাটা নজরে পড়ে। নিচে বাঁধা ছোট ডিঙিটার কিছু অংশও দেখা যাচ্ছে। ছমির তাহলে মাচাতেই রয়েছে। এধারে ধান নেই, শুধু জলের ওপর মাথা উঁচু করে রয়েছে দীর্ঘ ধারালো ছন ও ভাতশোলা। গুলুইতে বসে রয়েছে বলে কালুর পিঠ ছড়ে যেতে লাগলো ছনের ধারে। জলে ভারী গন্ধ, আর চারিপাশে কেমন ভাবসা গরম, যেন ওপরে অত বড় বিস্তৃত অনন্ত আকাশ নেই। স্থানটা দেয়ালে আর ছাতে ঘেরা। উঠে দাঁড়িয়ে কালু লগি টেনে নিল। তারপর কয়েকবার লগি ঠেলে অদূরে মাচাটার পানে চেয়ে চেঁচিয়ে উঠল, কই গো ছমির মিয়ার বউ, বার হইয়া দেখো দেখিন আইছে কে? কোনো উত্তর এলো না সেখান থেকে। অল্পক্ষণ অপেক্ষা করে কালু হাসল। ঈষৎ ঝুঁকে লগিটা সম্পূর্ণ ঠেলে আবার বললে, বউয়ের না হয় লজ্জা হয়েছে, তোমার মুখে রা নেই কেন ছমির মিয়া? মোরা রাজপুত্তুর গো। এবার মজনুর কৌতুকোচ্ছল গলার আওয়াজ শোনা গেল, সাত সমুদ্রের পার হইতে আসতাছি রাজকন্যারের দেখবার লাইগা। কাছাকাছি গেলে স্পষ্ট দেখা গেল মাচার মাঝখানের একমাত্র দরজার সামনে দুই হাঁটু উঁচু করে বসে ছমিরের বউ কুলসুম স্তব্ধ হয়ে রয়েছে। নিচে নৌকো বেঁধে ওরা দুজন যখন ওপরে উঠে এলো তখনও সে নড়ল না। মাচার কোণে অন্ধকার। সে অন্ধকারে খড়ের বিছানায় ছমির গভীর ঘুমে আচ্ছন্ন। মজনু সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো কুলসুমের পানে। তার মুখে ঘুমটা নেই, স্থির চোখে অদ্ভুত স্তব্ধতা। কালো কালো ডাগর চোখের ছায়ায় ওর মুখটি ভারী স্নিগ্ধ ও কোমল দেখায় বলে মজনু বলে যে সে কোনো অচিন দেশের রাজকন্যা, যার রূপ নীল আকাশের পরীর মতো, চুল মেঘের মতো, আর দেহের রং সোনার মতো। কিন্তু সে চোখে কি স্তব্ধতা এখন! তবু কৌতুক বোধ করল সে। মাথাটা একটু হেলিয়ে কিছু আর চোখে কুলসুমের পানে তাকিয়ে এবার সে হাসল। নিচু গলায় সঙ্গোপনে বললে, অমন থির হইয়া বৈশা কেন গো রাজকন্যা? ছোট্ট নাকের ছোট্ট নথটাও যে নড়তাছে না। দুইজনে বুঝি খুব হয়েছে এক চোট। এবার কুলসুমের স্থির স্তব্ধ চোখ একটু নড়ে উঠল। সে মুখ ফিরিয়ে কয়েক মুহূর্ত ভাষাশূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মজনুর পানে। তারপর ঝরা শুকনো পাতার মতো অস্পষ্ট শুষ্ক কণ্ঠে বলে উঠল, কাটিঘায়ে মরছে সে। মজনু স্তম্ভিত হয়ে গেল। ওধারে বেড়া ঘেঁষে বসে কালু একটা বিড়ি ধরিয়েছে। এই আকস্মিক সংবাদে সেও হঠাৎ থ হয়ে গেল। সে সামনে ঝুঁকে এলো, আর নিচের ঠোঁটটা পড়ল ঝুলে। ছমিরের দেহ নিশ্চল ও কাট কাট। কোনটা অন্ধকার হলো, এবার তার দেহটা বিবর্ণ নীল দেখালো। অতি ধীরে হামাগুড়ি দিয়ে মজনু এগিয়ে গেল
সে মৃতদেহের কাছে। কয়েক মুহূর্ত নির্বাক থেকে রুদ্ধ অস্পষ্ট কণ্ঠে বললে, কি সাপ গো, দেখছিলা? একটু নড়ে বসে কুলসুম শুধু মাথা নাড়ল, সে দেখেনি। মজনু ফিরে তাকালো কুলসুমের পানে, তারপর চেয়ে চেয়ে দেখতে লাগলো বিচিত্রভাবে, স্তব্ধ তার কোমল কচি মুখটি। শেষে একটা দীর্ঘশ্বাস চাপতে গিয়ে তার চোখ হঠাৎ সজল হয়ে উঠল। চরের উত্তর পশ্চিম প্রান্তটা অপেক্ষাকৃত উঁচু বলে সে স্থানটি তেমন জলে ডোবা নয়, কিন্তু অত্যন্ত নরম। সেখানে মাচা বাঁধলে কেমন হয় তাই সমীর দেখতে গিয়েছিল গতকাল। তখন সন্ধ্যা লেগেছে, নদীর নিস্তরঙ্গ প্রশান্ত বুকে রক্তাভা, আর ওপারের তীর রেখা আবছা হয়ে উঠেছে। ডাঙাটা দেখে সমীর ফিরে আসছিল। সাঁঝের ম্লান আলোয় হঠাৎ তাকে সাপে কাটল। প্রথমে ভেবেছিল ঢোঁড়া। মাচায় ফিরতে না ফিরতে তার মুখ দিয়ে উঠল ফেনা, আর দেহ এলো অবশ হয়ে। চরের দক্ষিণের ছেড়াদের মাচায় আলো মিটমিট করছিল, কিন্তু এ মাচার সে মাচায় দূরত্ব তো কম নয়। তাই কুলসুমের ক্ষীণ কণ্ঠের আপ্রাণ চিৎকারও ব্যর্থ হলো। সে মাচা থেকে কোনো উত্তর এলো না, বা কেউ এলো না ডিঙি বেয়ে। মাঝরাতে সমীর মারা গেল, কিন্তু এত বেলা তক তুই কোন আশায় বইসা রইছস কুলসুম? ক্ষণকাল কুলসুম কোনো উত্তর পেল না। তারপর বললে, আইতা, তোমরা আইতা। একটু থেমে আবার বললে, কিন্তু বেলার কথা কি মোর খেয়াল ছিল? তারপর ওরা নীরব হয়ে রইল। দুঃখী ও গরিব বলে তাদের মৃত্যু তত অস্বাভাবিক, মর্মান্তিক ও দুঃখজনক নয়। তাদের জীবনে মর্মবিলাসে ও সুখের মোলায়েম সুবেদী আবরণে ঘেরা নয় বলে মৃত্যুকে তারা বড় করে দেখে না, বরঞ্চ সেটা যেন তাদের কাছে মুক্তি, অর্থশূন্য একটানা নিষ্ফল শ্রমের অবসান। তাছাড়া ওদের ব্যথার ভাষাও সংকীর্ণ ও সংক্ষিপ্ত বলে ওরা নীরব হয়েই রইল, এবং এত নীরব হয়ে রইল যে মনে হলো মৃত সমীর আবার অস্তিত্ব লাভ করছে। আর জীবনের শেষে যে অনন্ত অজ্ঞাত রহস্য, সে রহস্যের স্পর্শে তার প্রাণশূন্য নিশ্চল দেহ। ঘরে স্তব্ধ হাওয়ার মাঝে একটা অস্পষ্ট বিচিত্র অনুভূতি প্রকাশ পাচ্ছে। কিন্তু অনেকক্ষণ পর কুলসুম হঠাৎ কথা কইল, তবে তার কণ্ঠ শোনালো হাওয়ার মতো। কলা গাছের ভেলা কইরা হরে তোমরা ভাসাইয়া দেও, আর আমি জামু লগে। বেহুলার কাহিনী কুলসুমের মনের প্রান্তে তুলোর মতো, হালকা সাদা মেঘের মতো নিঃশব্দে উদয় হয়েছে। বেহুলার মতো মৃত স্বামীর দেহ নিয়ে ভেলায় ভেসে সেও যাবে, কিন্তু কোথায়? বেহুলা কোনো এক অজ্ঞাত স্থানে গিয়েছিল, এবং তার মনস্কামনা সার্থক হয়েছিল এ কথা সে জানে, কিন্তু তার পথ তো কুলসুমের জানা নেই। তাই মেঘটা যেমনই ভেসে এলো, কথার হাওয়ায় তেমনি আবার মিলিয়ে গেল তার মনের আকাশ হতে। শূন্যতা ও স্তব্ধতা আবার ঘন হয়ে উঠল কুলসুমের দেহ ও চোখে। ওরা সমীরের দেহ নিয়ে গাঁয়ে ফিরে যাবে। ওদিকে রোদ খড়খড় করছে, নদীর বিস্তৃত বুক ঝকঝক করছে, সেদিকে তাকানো যায় না। কিন্তু হঠাৎ দিগন্ত রেখা পেরিয়ে মেঘ জাগতে লাগলো, এবং তারই ছায়ায় নদীর সে প্রান্ত উঠল ধূসর হয়ে। এধারে এখনো শান্তি আর নীরবতা। নদীর জল ছুঁয়ে ছুঁয়ে একটা মাছরাঙা উড়ে আসছে এদিকে, আর আকাশে ঘুরে ঘুরে উঠছে শঙ্খ চিল। বিড়িতে শেষ টান দিয়ে একগাল ধোঁয়া ছেড়ে কালু বাইরে তাকালো, তারপর নিচের দেহ থেকে থুতু ফেলে একবার আর চোখে তাকালো কুলসুমের পানে। যে কি যেন হলো হঠাৎ, তার চোখে ঘোলাটে ছোঁয়া লাগলো। এমন বিস্তীর্ণ জনশূন্যতার মধ্যে কুলসুমের কোমল সুঠাম দেহটি তার কাছে কেমন কেমন ঠেকল। আরেকবার সে থুতু ফেলল, নিচের দিকে আরেকটু ঝুঁকে আবার সে তাকালো তার পানে। কোনো কথা নেই। মজনু
একটা দীর্ঘশ্বাস ফেললে, মাথা হতে লাল গামছাটা খুলে একবার মুখটা মুছলে। তারপর ভাবসা গরম, নিচে জলের স্রোত নেই বলে যেন হাওয়াও স্রোত নেই। মজনু ঈষৎ অস্বস্তি বোধ করলে, গা ঝাড়া দিয়ে উঠে হঠাৎ বললে, নাও ব্যবস্থা কইরা ফেলি। অমন কইরা বইসা থাকার কোনো ফায়দা নাই গো রাজকন্যা। রাজকন্যা বলেই মজনুর মনে হঠাৎ খচ করে উঠল, অন্তরটা এলো আর্দ্র হয়ে। কুলসুমের স্থির নথের পানে চেয়ে আবার তার চোখ সজল হয়ে উঠল। কিন্তু কুলসুমের যেন কি হয়েছে? দুই হাঁটু উঁচু করে বসে রৌদ্রোজ্জ্বল দিগন্তের পানে চেয়ে সে যেন অবিরাম স্বপ্ন দেখছে। তার ডাগর টানা চোখ স্বপ্নাবিষ্ট, থেকে থেকে ঈষৎ নড়ে চড়ে সে যে কথা কয়ে উঠছে, তাতে মনে হচ্ছে গুম হয়ে থাকা হাওয়া যেন গুমোট ভেঙে পড়ছে, আর স্বপ্ন দেখার ফাঁকে সে স্বপ্নের কথা কয়ে উঠছে। দূর নীল আকাশে উড়ন্ত শঙ্খচিলটার মতো তার মনের মধ্যে স্বপ্ন কেবলই ঘুরে ঘুরে উঠছে। অতি মন্থর নিঃশব্দ তার গতি। মজনুর মনেও অবসাদ নামছে যেন। তাই আবার সে বলে উঠল, নে ওঠো, বেলার খেয়াল নাই। কালু এবার কথা কইল। অনেকক্ষণ নীরব হয়েছিল বলে বলার আগে সে একবার কেশে নিল। তারপর নিষ্প্রভ চোখে চেয়ে বললে, আগে কুলসুমেরে কিছু খাইবার দেও, ওর ভোগ লাগছে না বুঝি? ঠিক বলেছে কালু, কুলসুমের নিশ্চয় খুব খিদে পেয়েছে। নদী পাড়ি দিতে সূর্য পশ্চিমে হেলে পড়বে, রাঙ্গাধারের ঢালায় সূর্য অস্ত যাবে, আর গায়ে পৌঁছতে পৌঁছতে সেই রাত। অতক্ষণ কি কুলসুম অনাহারে থাকতে পারবে? কালু নেমে গেল নিচে তাদের নৌকোয়। খানিক পরে আবার উঠে এলো সামান্য চিড়া ও গুড় নিয়ে। ঘুম হতে কুলসুম যেন জেগে উঠল। কালুর কথায় তার হাতের পানে চেয়ে বললে, তোমরাই খাও গো। কস কি? আমরা খামো কেন? দেখ, কাল রাত থেকে তুই নিরঙ্বু উপাস, নে খা। মোর ভুক নাই। মজনু এবার নরম গলায় বললে, তোর পাও ধরি রে রাজকন্যা, দুইটা মুখে দে। কুলসুমের চোখে যেন বিরক্তির ছায়া। স্বপ্ন দেখার ব্যাঘাত ঘটেছে বলেই সে বিরক্তি। তবু এবার মজনুর হাত হতে চারটে চিড়া নিয়ে মুখটা ওদিকে আড়াল করে আলগোছে তা মুখে দিয়ে হাত ঝেড়ে ফেলল। মজনু উঠে পড়ল। তারপর মাচার সামান্য জিনিসপত্র গোছাতে আরম্ভ করলে। দুটো হাঁড়ি, একটা কাঁথা, হুঁকো, কুলসুমের ঘাস রঙা কিছু ছেঁড়া ময়লা শাড়িটা, আর এটা ওটা। কালু নৌকায় নেমে গেল। সেটা এই ধারে এনে বাঁধতে হবে যাতে ছমিরের দেহটা নাবাতে সহজ হয়। তাছাড়া ডিঙিটাও নৌকার পাশে বেঁধে নিতে হবে। কিন্তু ওধারে মেঘটা বাড়ছে ক্রমশ। ঝড় হবে নাকি? চোখ ছোট করে কপালে হাত দিয়ে রোদ থেকে সে কিছুক্ষণ তাকিয়ে দেখলে মেঘের ঘন কালো রং। ওধারের জলটা এরই মধ্যে আঁধার হয়ে উঠেছে, আর দিগন্তরেখা যেন মুছে গেছে। আবার উঠে এলো কালু, হাতে তার থেলো হুঁকো। হুক্কাটা আনলা যে? উবু হয়ে বসে মজনু কি যেন করছিল, একবার মুখ তুলে প্রশ্ন করলে। বেড়া ঘেঁষে বসে কেমনতর দৃষ্টিতে কুলসুমের দেহের পানে তাকিয়ে কলকে সাজাতে শুরু করে কালু বললে, ওদিকে একবার চোখ তুললা চাও, ঝড় আসতেছে। দূর হতে অস্পষ্ট শো শো আওয়াজ আসছে। দিগন্তে কোনো দৈত্য যেন সহসা ক্রুদ্ধ হয়ে উঠেছে। তারই দ্রুত ও ঘন শ্বসনের শব্দ আসছে ভেসে। সেখানে নদীতে ঢেউ জেগেছে, মাঝিরা গুটিয়েছে পাল, আর এধারের স্বচ্ছ নীল রোদ ঝলসানো আকাশ সংকীর্ণ হয়ে আসছে ক্রমশ। ঝড় তো আসলোই দেখি, মজনু হতাশ হয়ে বললে। এসে গেল ঝড়। যে হাওয়া কুলসুমের চোখের মতো স্তব্ধ হয়েছিল, সে হাওয়াই হঠাৎ প্রবল হয়ে উঠল, আর নিচের নৌকার পেছনটা ঘুরে গেল সাঁ করে। কালুর কলকেই আগুন ধরেছে। বেড়াতে ঠেস দিয়ে সে নীরবে হুঁকা টানছে।
ধোঁয়ার সাথে তার চোখও যেন ধূমাচ্ছন্ন হয়ে এসেছে, এবং বসার ভঙ্গিতে আর নির্বাক নিশ্চলতায় কেমন একটা অস্বচ্ছন্দতা। কতবার ওপারের ঝাপসা হয়ে ওঠা রেখার মতো তীরের পানে তাকিয়ে থেকে মজনু গামছা আবার মাথায় জড়িয়ে মুখে একটা বিকৃত শব্দ করে হঠাৎ রেগে উঠল, সারার মেঘ। তারপর বৃষ্টি নামলো প্রচুর। বর্ষণের চোটে মাচা যেন ভেঙে পড়বে। তার চারিপাশে উন্মত্ত হাওয়ার শব্দ হচ্ছে খুব। থেকে থেকে একবার দুলে উঠছে সমস্ত মাচাটা। ওপর থেকে একটু পরে জল পড়তে আরম্ভ করলো, কিছুটা কোণের দিকটায় আর কিছু কুলসুমের পিঠে। তাই লক্ষ্য করে মজনু বলে উঠল, একটু সইরায় রে কুলসুম, পানি পড়ে। কুলসুমের স্বপ্ন দেখা সাঙ্গ হয়নি এখনো, সেই জন্য আর বর্ষণের শব্দের জন্য মজনুর কথা তার কানে পৌঁছল না। তাই মজনু ওর একটা হাত ধরে তাকে এদিকে আকর্ষণ করলে, এবং হঠাৎ সচকিত হয়ে উঠে কুলসুম তাকালো তার পানে। তারপর আস্তে হাতটা ছাড়িয়ে নিয়ে একটু ওধারে সরে বসল। হাতের চুড়িতে উঠল মৃদু ঝংকার। কালু এবার কাশল, একটু ঝুঁকে নিচে থুতু ফেলে আবার কাশল, এবার উঁচু গলায়। তারপর বিশ্রী কণ্ঠে বললে, টানবা নাকি ও মজনু মিয়া? হাত বাড়িয়ে হুঁকো নিতে গিয়ে মজনু দেখলে যে কালু আর চোখে তাকিয়ে রয়েছে কুলসুমের পানে। অমন ঘোলাটে ও দুর্বোধ্য হয়ে উঠেছে কেন তার দৃষ্টি? আর ঠোঁটের পাশে যে কৌতূহলের রেখা জেগেছে, সে কিসের কৌতূহল? কালু যেখানে বসে রয়েছে সেখানে কিছু আধার, কিন্তু তা যেন আধার নয়, কে একটা অপবিত্র ছায়া। মাথা নত করে মজনু ঘন ঘন হুকায় টান দিচ্ছে। এমন সময় কুলসুম হঠাৎ মুখ তুলে তার পানে চেয়ে শুধালো, ময়রা মানুষ কই যায়? কইবার পারো মজনু ভাই? ওই আকাশে যায়। চোখ উল্টে ওপরের পানে ইঙ্গিত করে উত্তর দিল মজনু। জান্ডা নিবার কালে আজরাইল কি জবর কষ্ট দেয়? দেয়। একটু থেমে ওর চোখের পানে চেয়ে মজনু আবার বললে, কিন্তু তোরে দেব না। হাওয়া কমে এসেছে, বর্ষণের প্রাবল্য কমল কিছু, এবং সে নম্র বর্ষণের আওয়াজের মধ্যে কেমন এক কণ্ঠে কালু হঠাৎ হেসে উঠল, কিছুটা টেনে টেনে আর কর্কশ সুরে। হাসি থামলে আর চোখে কুলসুমের পানে চেয়ে সে বললে, তোর যা রূপ আজরাইলে পর্যন্ত দেখা পাগল হইব রে। হগলেই তোর লাইগা পাগল আমগো মজনু মিয়া। থেমে গিয়ে তেমনই কণ্ঠে আবার সে হাসতে লাগলো। তার যেন নেশা পেয়েছে, ছোট ঘোলাটে চোখে ঘোর লেগেছে। কেউ কিছু আর বললে না, শুধু মুখ ফিরিয়ে কুলসুম একবার কালুর পানে তাকালো। তার শান্ত স্তব্ধ ডাগর চোখে কিছুটা বিস্ময়ের ছায়া। মজনু চোখ তুলল না, নীরবে ধোঁয়া ছাড়তে লাগলো। তবু থেকে থেকে গলায় বিকৃত আওয়াজ করে কালু হেসে উঠতে লাগলো, আর বারে বারে কুলসুমের পানে তাকাতে তাকাতে একবার জিভা দিয়ে ঠোঁটটা চেটে নিল। শেষে এক সময় বললে, তরে বুঝলি, তরে মজনু এবার বিয়া করব, সেই আশাতেই তো সে আছিল একদিন। কি বকবক শুরু করছিস তুই কালু? এবার চাপা ক্রুদ্ধ কণ্ঠে গর্জে উঠল মজনু। তারপর হুকাটা নাবিয়ে কুলসুমের পানে একবার চেয়ে সে আবার বললে, ভালো হইব না কিন্তু, কইয়া দিলাম। কালু আর কথা কইল না বটে, তবে নাকে শব্দ করে খিক খিক শব্দ করে পরম পুলকে হাসতে লাগলো, এবং তাইতে তার নোংরা কদর্য দাঁতগুলো আরো বিশ্রী দেখালো। কমে আসা হাওয়া আবার প্রবল হয়ে উঠল হঠাৎ, মেঘ ডেকে উঠল কবার। তারপর জোর বৃষ্টি নামলো। কালুর কথায় আর হাসিতে মাচার মধ্যে যে বিষদৃশ্য অস্বচ্ছন্দ হওয়ার সৃষ্টি হয়েছে, তাতে মজনুর সুগঠিত কঠিন দেহ যেন সংকুচিত হয়ে উঠেছে। কিন্তু কুলসুমের স্বপ্নাবিষ্ট স্থির চোখে এখনো কোনো ভাবান্তর ঘটেনি। একটু পরে মাথাটা ঈষৎ হেলিয়ে সে মজনুর পানে তাকালো,
তাকিয়ে বললে, তোমগো দুইজনেরে খোদা আমার কাছে পাঠাইছে, নইলে আইবা কেন? হাওয়ায় যেন হঠাৎ মেঘ উড়ে গেল। কিসের ভারে মজনুর মনটা যে ভারী হয়েছিল এতক্ষণ, সে ভার যেন সরে গেল। মাথা সোজা করে সে সোজা হয়ে বসল, চোখ স্বচ্ছ হয়ে এলো সারল্যে। কুলসুমের পানে সে শুধু তাকালোই, কোনো কথা এলো না মুখে। সে যে তাকাতে পেরেছে এটাই তার কাছে বড় বলে মনে হলো। সে যে দেখল কুলসুমের চোখে কৃতজ্ঞতার নম্রতা, এতেই সে মুগ্ধ হলো। তার মুখ ঝলমল করে উঠল, ঠোঁটের প্রান্তে ফুটল হাসি। তবু হাসি চেপে মুখটাকে বিকৃত করে আকাশের পানে তাকালো। তারপর তিক্ত গলায় বললে, শালার মেঘ, শালা কমু না তো কমু কি? কেন, শালিও তো কইবার পারো। মুচকি হেসে কালু বললে, শালির মাথার চুলে ভারী তুফান লাগছে গো। কিছুক্ষণ পর কি হলো? সোজা দৃষ্টিতে না তাকিয়ে মজনু আর চোখে তাকালো কুলসুমের পানে। তারপর বুকের কোনো এক নিভৃত অংশ একটু কেঁপে উঠল। চোখের সরলতার স্থানে আবছা কুয়াশা জমে উঠল যেন, আর তাইতে জড়িয়ে এলো দৃষ্টি। সে শুধু তাকালোই, চোখের কুয়াশার মধ্য দিয়ে কুলসুমের মুখ স্পষ্ট দেখতে পেল না। সে জোর করে চোখ নত করলে, তবু তার অজ্ঞাতে আবার কখন তাকিয়ে ফেললে তার পানে। কিন্তু তাকালে চোখের প্রান্ত দিয়ে, মুখ তোলবার সাহস নেই। কি সে দেখলে কে জানে, তবে তার ভেতরটা একটু একটু জ্বালা করে উঠল। হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুততর হলো। তারপর অন্তরে এক রঙের ছোঁয়া লাগলো। একটা শিহরণ বয়ে গেল সারা দেহে। কুয়াশাচ্ছন্ন দৃষ্টি হঠাৎ স্বচ্ছ হয়ে এলো এবং স্পষ্ট হয়ে ওঠা কুলসুমের মুখ কেমন বিচিত্রভাবে আকর্ষণীয় ঠেকলো বলে অব্যক্ত উত্তেজনার ঢেউ জাগলো অন্তরে। যার কোমল আঘাতে আগে সে জ্বালা আর কম্পন ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেল। কালুর পানে তাকিয়ে সে অতি নির্ভয়ে এবং অকারণে চোখ টিপে মুচকে হাসল। বাইরে ঝরঝর করে অবিশ্রান্ত যে বর্ষণ হচ্ছে, তারই অবিরাম একটানা সুর এই জনহীন স্থানে বিচিত্র শোনাচ্ছে কানে। এ যেন কোনো অভিমানী সুন্দরীর সজল কণ্ঠের কোমল গান। নির্মক্ষিক নির্জনতায় কে যেন মনের কামনায় বলগা ছেড়ে কার অপেক্ষায় নাচছে নুপুরের বিলম্বিত ঝঙ্কার তুলে, আর দেহের ঘর্ষণে তার শাড়ি খসখস করছে। বেড়া হতে কালু সরে এলো কুলসুমের কাছে এবং মজনুর মন নুপুরের ঝঙ্কারে মত্ত বলে তার সরে আসাটা খারাপ ঠেকল না, বরঞ্চ ওরও অদম্য বাসনা হলো কালুর মতো সরে গিয়ে কুলসুমের অনাবৃত বাহুটা চেয়ে চেয়ে দেখতে। কিন্তু কুলসুম তার স্তব্ধ স্বপ্নাবিষ্ট চোখ দুটি মজনুর মুখের ওপর ন্যস্ত করে অতি আশ্চর্য প্রশান্ততায় তাকালো। তাকে একটু নড়ল চড়ল বলে চুড়ি বাজল মৃদু ঠুনঠুন আওয়াজ করে। তারপর নিস্তব্ধতা। নতুন প্রশ্ন নিয়ে মজনু তাকালো কালুর পানে। কালু গলায় কেমন আওয়াজ করে উঠল, কি হইল তোমাগো? কোনো উত্তর নেই এবং এর নিরুত্তর নীরবতার মধ্যে কুলসুমের চোখে হঠাৎ বন্যার মতো জাগতিক চাঞ্চল্য। তারপর ভয় উদ্ভ্রান্ত হয়ে উঠল তার দৃষ্টি। তোমরা এমন কইরা চাও কেন? না না, আমার ভয় করে। কোনো উত্তর নেই। ওরা শুধু নীরবে চোখ ফিরিয়ে নিল। কিন্তু কুলসুমের চোখে এখনো উদ্ভ্রান্তি, অদ্ভুত আশঙ্কা। তারপর কি হলো? কুলসুম হঠাৎ ভয়চকিত কণ্ঠে আচমকা কেঁদে উঠে ঝুঁকে সরে এসে মজনুর পা ছুতে লাগলো ঘন ঘন। কখন বৃষ্টি হঠাৎ ধরে গেছে। ধানের শীষ কাঁপিয়ে নদীতে ঢেউ তুলে জোর শীতল হাওয়া বইতে শুরু করেছে। যে মেঘগুলো এখনো জমাট হয়ে রয়েছে সেগুলো নিয়ে যাবে ঝেঁটিয়ে, আর এধারে আবার ঝলমল করে উঠবে সূর্যালোক। মজনু নেমে গেল নিচে, কালুও উঠে পড়ল। দুইজনার মুখই কাঠের মতো নিষ্পন্দ।